আসসালামু আলাইকুম। সবাইকে পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগতম। করোনা মহামারীতে ও অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শামিউল হোসেন শোয়েব, প্রভাষক পদার্থবিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। দেখো, আজ আমি তোমাদের যা পড়াবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এর চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস। ফার্স্ট, বায়ো-সাভার্টের সূত্রের প্রয়োগ। দ্বিতীয়, গতিশীল চার্জের উপর বল। তৃতীয়, সৃজনশীল প্রশ্ন ও সমাধান। দেখো, গত ক্লাসে আমরা বায়ো-সাভার্টের সূত্র সম্পর্কে বিস্তারিত জেনেছি। কিভাবে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতে হয় তাও আমরা জানি। কিভাবে একটি নির্দিষ্ট বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হয় বায়ো-সাভার্টের সূত্র থেকে তাও আমরা জানি। কিন্তু আজকে আমরা শুরুতেই স্পেসিফিক কিছু উদাহরণের জন্য বা স্পেসিফিক কিছু ক্ষেত্রে আমরা বায়ো-সাভার্টের সূত্র প্রয়োগ করে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। প্রথমেই অসীম দৈর্ঘ্যের সোজা কোনো তড়িৎবাহী পরিবাহী হতে অল্প দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। তাহলে একটি অসীম দৈর্ঘ্যের পরিবাহী এমএন নিলাম। দেখো চিত্রে এমএন একটি অসীম দৈর্ঘ্যের পরিবাহী। এখানে এম থেকে এন এর দিকে তড়িৎ প্রবাহের দিক আই দ্বারা নির্দেশিত। এবং দেখো, পরিবাহীর উপরে আমি একটি ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য ডিএল কল্পনা করেছি। এই ডিএল এর মধ্যবিন্দু কিউ। এই কিউ বিন্দু হতে আর দূরত্বে এই বিন্দুতে আমি কি করব, চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। তাহলে এখানে দেখো, এই পরিবাহী এবং আর এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে বায়ো-সাভার্টের সূত্র ব্যবহার করে আমরা সহজেই এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান পাবো dB = μ0/4 IDL sin θ r স্কয়ার, যা আমরা পূর্ববর্তী আলোচনা থেকে জানি। এখন দেখো, যদি আমি সম্পূর্ণ তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই ইকুয়েশনটাকে সমাকলন করতে হবে। তাহলে আমি যদি ডিবি কে সমাকলন করি, তাহলে আমি কি পাবো, সম্পূর্ণ তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা সমীকরণ লিখতে পারবো B = ইন্টিগ্রেশন অফ dB μ0I/4 যেহেতু I এর মান অপরিবর্তিত, তাই আমরা I কে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এসেছি। ইন্টিগ্রেশন -ইনফিনিটি টু +ইনফিনিটি dl sin θ r স্কয়ার। তো এখন প্রশ্ন হতে পারে যে আমি কেন এখানে সীমাটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি দিলাম। তো এখানে আমরা সমাকলন করেছি দৈর্ঘ্যের সাপেক্ষে, যেহেতু এখানে দৈর্ঘ্যটাই সব। কিউ বিন্দু থেকে যদি আমরা উপরের দিকে এন পর্যন্ত যাই, তাহলে যেহেতু কিউ থেকে এন এর দিকটা হলো পরিবাহীর দিক, সেক্ষেত্রে এই দিকটাকে আমরা ধনাত্মক দিক ধরবো। তাহলে যেহেতু এটি একটি অসীম তার, কিউ বিন্দু থেকে এন এর দূরত্ব, যদি এন এর দৈর্ঘ্য আমরা নির্ণয় করি, সেটা হবে ধনাত্মক অসীম। এবং কিউ বিন্দু থেকে যদি আমরা এম পর্যন্ত ওয়েভের দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে সেটা হবে ঋণাত্মক অসীম। এই জন্যই দেখো, এল এর নিম্ন সীমা -ইনফিনিটি, উচ্চ সীমা +ইনফিনিটি। দেখো, এখানে আমরা ইন্টিগ্রেশনের সীমা দিয়েছি -ইনফিনিটি টু +ইনফিনিটি। কিন্তু যদি তোমরা খেয়াল করো, আমরা যখনই এই এমএন পুরা তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে যাব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, পুরো তারটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল অংশে ভাগ করে ফেলতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে যে আমরা কনসিডার করেছি যে ডিএল অংশটি, তার জন্য থিটার মান যা হবে, আমরা যদি এর পরবর্তী ডিএল অংশটার কথা চিন্তা করি, তার জন্য থিটার মানটা একটু পরিবর্তিত হবে। এভাবে কিউ বিন্দু থেকে আমরা যত উপরের দিকে আগাতে থাকবো, দেখো
এই কিউ বিন্দুর অবস্থান পরিবর্তনের সাথে সাথে এই থেটার মান এবং আর এর মান দুটোই কিন্তু পরিবর্তিত হতে থাকবে। তাহলে এখন আমরা কি করব? দেখো এর জন্য আমরা কিছু গাণিতিক প্রক্রিয়া অবলম্বন করতে পারি। এই ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে বা যে কাজটা করলে আমরা সমাধান করতে পারবো, তাহলে আমরা এখানে কি করলাম, এখানে পি বিন্দু থেকে আমরা তারটির উপর একটি লম্ব দূরত্ব ওএ নিলাম, অর্থাৎ তারটির উপরে আমরা ওপি একটি লম্ব টানলাম যার দূরত্ব এ। তাহলে এখন দেখো এই কিউ বিন্দু থেকে আমরা যেখানেই নেই না কেন এর মান কিন্তু সবসময় অপরিবর্তিত। এমন কোনো এখানে প্রসেস আমাকে করতে হবে যাতে আমরা এর সঙ্গে আর এল থিটা এর সম্পর্ক নির্ণয় করতে পারি, অর্থাৎ এর সাহায্যে আমরা আর থিটা এল কে প্রকাশ করব। সেজন্য দেখো আমরা কি করলাম, তাহলে যদি আমরা এই ও কিউ এর দূরত্বকে এল ধরি, ও পি এর দূরত্বকে এ এবং পি কিউ এর দূরত্ব আর হয়, তাহলে ত্রিভুজ ওপি কিউ এ আমরা যদি এই সাইন পাই মাইনাস থিটা বলি বা পাই মাইনাস থিটার জন্য লিখি, দেখুন পাই মাইনাস থিটা কেন লিখলাম, উপরে এই এই পুরো এইখানে দেখো এই তারের এই আর এবং পরিবাহীর মধ্যবর্তী কোণ থিটা যদি হয়, আর এবং এল এর মধ্যবর্তী কোণ হবে পাই মাইনাস থিটা। তাহলে সাইন পাই মাইনাস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ বাই আর। যেহেতু সাইন পাই মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা আমরা ত্রিকোণমিতি থেকে জানি, সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ বাই আর, বা আর ইজ ইকুয়াল টু এ কোসেক থিটা। এ কোসেক থিটা কিভাবে আসলো, এখানে দেখো আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। তাহলে এখানে সাইন থিটার পরিবর্তে যদি আমরা 1 বাই কোসেক থিটা বসাই, তাহলে আমরা পাবো আর ইজ ইকুয়াল টু এ কোসেক থিটা। একইভাবে যদি আবার আমরা কট পাই মাইনাস থিটার জন্য লিখি, তাহলে আমরা লিখতে পারবো কট পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু এল বাই এ। তাহলে কট পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু এল বাই এ, বা এল ইজ ইকুয়াল টু মাইনাস এ কট থিটা। তাহলে দেখো এখন খুব সহজেই আমরা ডিএল এর মান বের করতে পারি, বা ডিএল কে আমরা থিটার মাধ্যমে পরিবর্তিত করতে পারি। তাহলে আমরা ডিএল এবং থিটা এর যদি আমরা রিপ্লেস করি, তার ডিএল কে যদি থিটা দ্বারা রিপ্লেস করি, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা যদি এল কে যদি অন্তরীকরণ করি, তাহলে পাবো ডিএল ইজ ইকুয়াল টু এ কোসেক স্কয়ার থিটা ডি থিটা। তাহলে এখানে আমরা কি করলাম, প্রথমেই আর কে এর মাধ্যমে আমরা কি করলাম পরিবর্তিত করে নিলাম, বা আর এবং এ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করলাম। দ্বিতীয় আমরা কি করলাম, ডিএল কে ডি থিটা দ্বারা রিপ্লেস করলাম। তাহলে এখন যদি আমরা এই বি এর সমীকরণে যদি আর ডিএল এর মান বসাই এবং আমরা যদি এল এর সীমাকে থিটার সীমা দ্বারা পরিবর্তিত করে দিই, তাহলে আমরা পি বিন্দুতে অনায়াসে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে সক্ষম হব। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এল এর সীমাকে থিটা দ্বারা যদি পরিবর্তিত করতে চাই, একটু খেয়াল করো, এটি ছিল আমাদের তার পি বিন্দু। এই পি বিন্দু থেকে যদি আমি একটু লম্ব টানি, তাহলে থিটার মান পাবো 90 ডিগ্রি, উপরের দিকেও 90 ডিগ্রি, নিচের দিকেও 90 ডিগ্রি। এখন এই মধ্য এই তারের এই লম্ব যে বিন্দুতে আমি লম্ব টানবো, এই বিন্দু থেকে যত আমরা উপরের দিকে যেতে থাকবো, ধনাত্মক যদি অসীমের দিকে যেতে থাকি, তাহলে এই থিটার মান ধীরে ধীরে বাড়তে থাকে। এভাবে যেতে যেতে যদি আমরা এন বিন্দু পর্যন্ত পৌঁছে যাই, অর্থাৎ ধনাত্মক অসীমে পৌঁছে যাই, সেক্ষেত্রে থিটার মান হবে পাই। আমরা যদি এখানে খেয়াল করি, যদি এল ইকুয়াল টু থিটা হয়, তাহলে এল ইজ ইকুয়াল টু ইনফিনিটি হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা পাই লিখতে পারবো। তাহলে যেখানে সীমায় যেখানে এল ইকুয়াল টু ইনফিনিটি প্লাস ইনফিনিটি আছে, সেখানে আমরা যদি থিটার সাপেক্ষে যদি সমাকলন করি, তাহলে আমরা সীমা দেব, সর্বোচ্চ সীমা দেব পাই। আর একইভাবে যদি আমরা এই মধ্যবিন্দু থেকে যদি বা লম্ব বিন্দু থেকে যে বিন্দুতে লম্ব টানলাম ওই বিন্দু থেকে নিচের দিকে যেতে থাকি, তাহলে এই থিটার মান ধীরে ধীরে কমতে থাকবে। এভাবে যদি আমরা ঋণাত্মক অসীমে পৌঁছে যাই, তাহলে থিটার মানটা কমে শূন্য হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি যেখানে এল এর মান মাইনাস ইনফিনিটি আছে, সেখানে থিটার সীমা হবে 0। এখন যদি আমরা
b is equal to mu naught I divided by 4 pi minus infinity to plus infinity dl sin theta by r square। এই সমীকরণে r এর মান, dl এর মান ও সীমাকে যদি পরিবর্তন করে দেই তাহলে ইকুয়েশনটি দাঁড়াবে এরকম, b is equal to mu naught I divided by 4 pi integration 0 to pi a cosec square theta sin theta d theta divided by a square cosec square theta। তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে পরবর্তী ইকুয়েশনটি আমরা পাবো mu naught I divided by 4 pi a sin theta d theta। তাহলে এখানে দেখো cosec square theta ক্যান্সেল হয়ে গিয়েছে, এখানে উপরে a নিচে a স্কয়ার, তাহলে আমরা যদি এই উপরে a কে বাদ দিই তাহলে নিচে শুধু a থাকবে। যেহেতু এর a হলো 30 থেকে p বিন্দু লম্ব দূরত্ব যার মান সবসময় অপরিবর্তিত, এই জন্য তাকে আমরা কি করেছি ইন্টিগ্রেশন থেকে বাইরে নিয়ে এসেছি। তাহলে b is equal to mu naught I divided by 4 pi a ইন্টিগ্রেশন 0 to pi sin theta d theta। আমরা জানি sin theta যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো মাইনাস cos theta, তাহলে সেই ক্ষেত্রে b equal to পাবো আমরা এই সমীকরণ। এরপরে যদি আমরা থিটার পরিবর্তে পাই এবং 0 ডিগ্রি বসাই তাহলে b এর মান পাবো mu naught I divided by 4 pi a 1 plus 1। তাহলে ফাইনালি আমরা ইকুয়েশন পেলাম is equal to mu naught I divided by twice pi a। তাহলে আমরা বলতে পারি অসীম দৈর্ঘ্যের সোজা কোন তড়িৎবাহী পরিবাহী হতে a লম্ব দূরত্বের চৌম্বক ক্ষেত্রের মান b is equal to mu naught I divided by twice pi a। তাহলে দেখো আগের ইকুয়েশনটা কত বিদঘুটে ছিল, দেখো সলিউশনটা কত সহজ হয়ে গেল। তাহলে এখন এই সমীকরণ ব্যবহার করে আমরা একটি সোজা পরিবাহী হতে যে কোনো লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবো। একইভাবে আমরা বায়ো-সাভার্টের সূত্র ব্যবহার করে তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব নির্ণয় করতে পারবো। আসলে চৌম্বক ক্ষেত্রকেই চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলা হয়। আমরা 5ম নম্বর অধ্যায়ে চৌম্বক ফ্লাক্স নিয়ে বিস্তারিত আলোচনা আছে, এখানে আমরা চৌম্বক ফ্লাক্স কি, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কি সেই সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের জন্য আমরা প্রথমে একটি কি করলাম, আর ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী কল্পনা করলাম। এখানে পরিবাহীটি একটা বৃত্তাকার কুণ্ডলী নিলাম আর ব্যাসার্ধের, যার ভিতর দিয়ে I পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এখন যদি আমরা এই ক্ষুদ্র দৈর্ঘ্য dl এর জন্য কল্পনা করি, এই dl এর জন্য, এই ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য এই I পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে I থেকে r লম্ব দূরত্বে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বায়ো-সাভার্টের সূত্র মতে আমরা পাবো v is equal to mu naught by 4 pi IDL sin theta by r square, যেটা আমরা আগে থেকেই জানি। এখন যদি আমরা এই চিত্রটা একটু বিশ্লেষণ করি তাহলে দেখো আমরা দেখতে পাবো যে এই dl দৈর্ঘ্য আমি যেখানেই কল্পনা করি না কেন r এর মান সবসময় সমান, কারণ যে এটি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের যে কোনো বিন্দুতে সমান। পরিধি থেকে পরিধির যে কোনো বিন্দু থেকে আমি যদি বৃত্তের কেন্দ্রে চলে আসি তাহলে r এর মান সমান পাবো। r এর মান এখানে r এর মান ধ্রুবক, অপরিবর্তনশীল। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আমরা যদি এই পরিবাহীর দিক এবং ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ নির্ণয় করি, যেহেতু dl এর দৈর্ঘ্য খুবই ছোট, শূন্যের কাছাকাছি, তাহলে dl এর দিকটা হবে বৃত্তের স্পর্শক বরাবর। আর আমরা জানি স্পর্শকের সঙ্গে ব্যাসার্ধের কোণ সবসময় 90 ডিগ্রি হয়, তাই এক্ষেত্রে থিটার মান হবে 90 ডিগ্রি। এখন যদি আমরা থিটার মান বসিয়ে দিই তাহলে dB equal to আমরা এই সমীকরণটি পাবো। এক্ষেত্রে সমীকরণটি হবে mu naught divided by 4 pi IDL by r square। তাহলে এখন যদি আমরা এই সম্পূর্ণ কুণ্ডলীর জন্য যদি আমরা চৌম্বক ফ্লাক্সের মান কেন্দ্রে নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডিবির ইন্টিগ্রেশন করতে হবে। ডিবির ইন্টিগ্রেশন করলে আমাদের এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, আমরা ডিএল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে সীমাটা কার হবে, ডিএল এর সীমা হবে। এখন তোমরা যদি একটু খেয়াল করো, আমরা এই বিন্দু থেকে যদি চিন্তা করি
এইখানে এল এর দৈর্ঘ্য যদি আমরা যে এখানে এই বিন্দুতে চিন্তা করি, তাহলে এল এর মান হবে, ডিএল এর মান হবে বা এল এর মান হবে 0। সম্পূর্ণ পরিধি ঘুরে আবার যদি ওই বিন্দুতেই চলে আসি, এই বিন্দু থেকে শুরু করে সম্পূর্ণ পরিধি ঘুরে যদি আবার আমরা ওই বিন্দুতেই চলে আসি, সেক্ষেত্রে এল এর মান হবে টুয়াইস পাই আর। তাহলে আমরা যদি এল এর সীমা বের করি, তাহলে এল এর সীমা হচ্ছে নিম্ন সীমা 0 আর উত্তর সীমা টুয়াইস পাই আর। তাহলে এই উপরোক্ত সমীকরণকে যে আমরা এল ইকুয়াল টু 0 এবং এল ইকুয়াল টু টুয়াইস পাই আর এর মধ্যে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা সম্পূর্ণ কুণ্ডলীর জন্য চুম্বক ক্ষেত্রের মান পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমাদের খেয়াল করো, এটি ছিল পূর্বের সমীকরণ b is equal to mu naught by 4 pi idl by r square। এখন আমরা যদি খেয়াল করি, b is equal to পাবো mu naught I divided by 4 pi r square 0 to twice pi r dl। তাহলে এখানে i এবং r স্কয়ার কে কেন ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এসেছি, কারণ i এবং r দুটোই ধ্রুবচলক। তাহলে এখন যদি আমরা ইন্টিগ্রেশনের সূত্রে যাই, আমরা জানি ইন্টিগ্রেশন অফ dx is equal to x, b is equal to পাবো আমরা mu naught I divided by 4 pi r square l এর সীমা 0 থেকে twice pi r। এখন যদি আমরা l এর মান বসিয়ে দিই, তাহলে b is equal to পাবো mu naught I divided by 4 pi r square twice pi r। তাহলে ফাইনালি আমরা পেলাম b is equal to mu naught I divided by twice pi r। এই সমীকরণ ব্যবহার করে আমরা r ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে আমরা চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবো। অর্থাৎ কোনো বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ যদি r হয়, তাহলে তার কেন্দ্রের চুম্বক ক্ষেত্রের মান হবে b is equal to mu naught I divided by twice r। এটা হলো যদি কুণ্ডলীর পাক সংখ্যা 1 হয়, অর্থাৎ যদি এক পাক বিশিষ্ট যদি কোনো কুণ্ডলী হয়, সেক্ষেত্রে আমরা b is equal to mu naught I divided twice by r লিখতে পারবো। যদি কুণ্ডলীর পাক সংখ্যা n হয়, n সংখ্যক পাক থাকে, সেই ক্ষেত্রে আমরা b equal to লিখতে পারবো mu naught ni divided by twice r। এই সমীকরণ থেকে আমরা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে সক্ষম হব। তাহলে এখন আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। তাহলে দেখো, এখানে একটি পরিবাহী নিয়েছি AB, এখানে প্রবাহের মান 100 এম্পিয়ার এ থেকে বি এর দিকে, এবং তার থেকে একটি বিন্দু যার লম্ব দূরত্ব 50 সেন্টিমিটার, উদ্দীপকের তারটির দৈর্ঘ্য 50 মিটার। তাহলে গ নাম্বার প্রশ্ন এখানে কি আসতে পারে? বলতে পারে যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার জন্য আমরা কি করব, প্রথমে আমাদের এই উদ্দীপকে কি কি দেয়া আছে সেগুলো আগে লিখি। এখানে দেয়া আছে কি, প্রবাহ I is equal to 100 এম্পিয়ার, লম্ব দূরত্ব 30 থেকে, আমরা জানি লম্ব দূরত্ব কি এ দ্বারা লেখা হয় a is equal to 50 সেন্টিমিটার or 0.5 মিটার। এখানে আমাদের যদি আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদের মিউ এর মান জানতে হবে, যেহেতু তারটি শূন্য মাধ্যমে স্থাপিত, আমরা লিখবো মিউ নট লিখবো, আর মিউ নট এর মান আমরা জানি 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 টেসলা মিটার এম্পিয়ার ইনভার্স। b is equal to what, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মান পি বিন্দুতে কত। তাহলে আমরা জানি b is equal to mu naught I divided by twice pi a। সোজা পরিবাহীর থেকে একটি নির্দিষ্ট অর্থাৎ a লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার জন্য আমরা এই সমীকরণ আমরা পূর্বেই ক্যালকুলেশন করে বের করলাম। এখন যদি আমরা এই সমীকরণে সবগুলো ভৌত রাশির মান বসিয়ে দিই, তাহলে b equal to পাবো this। এরপরে ক্যালকুলেটর থেকে তোমরা যদি মান বাহির করো, তাহলে সেক্ষেত্রে পাবে b is equal to 4 into 10 to the power -5 টেসলা। তাহলে এটি হলো আমাদের গ এর আনসার। খুবই সহজ, সাধারণত এরকম কিছুই থাকে উদ্দীপকে।
সৃজনশীল প্রশ্নে এরকম কিছুই থাকবে যে হয় বৃত্তাকার কুণ্ডলী দেওয়া থাকবে, নাহলে সোজা পরিবাহী দেওয়া থাকবে, একটি নির্দিষ্ট বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলবে। এই একই উদ্দীপক থেকে ঘ নম্বরের প্রশ্ন দুটি হতে পারে বা এই দুই ধরনের হতে পারে। প্রথম, উদ্দীপকের তারটিকে একটি বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করলে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান বাড়বে না কমবে, অথবা উদ্দীপকের তারটিকে 50 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করলে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান বাড়বে না কমবে। গাণিতিক বিশ্লেষণ দাও। তাহলে আমরা একটু প্রথম প্রশ্নটা নিয়ে একটু চিন্তা করি। উদ্দীপকের তারটিকে একটি বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করলে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান বাড়বে না কমবে, গাণিতিক বিশ্লেষণ দাও। এক্ষেত্রে প্রথমে আমরা যদি কোনো তড়িৎবাহী তারকে বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করি, সেক্ষেত্রে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান বি, আমি বি1 ধরলাম, কারণ গতে যেহেতু বি লিখেছি এই জন্য এখানে বি1 লিখলাম। বি1 ইজ ইকাল টু মিউ নট এন আই ডিভাইডেড বাই টুয়াইস আর। এখানে আর হলো কুণ্ডলীর ব্যাসার্ধ, এন হলো কুণ্ডলীর পাক সংখ্যা। যখনই কোনো সোজা পরিবাহীকে বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করতে বলবে প্রশ্নে, সেই ক্ষেত্রে তোমরা খেয়াল করবে প্রশ্নে হয় কুণ্ডলীর পাক সংখ্যার মান দেওয়া থাকবে, না হয় ব্যাসার্ধের মান দেওয়া থাকবে। যদি পাক সংখ্যার মান দেওয়া থাকে তাহলে ব্যাসার্ধের মান তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে, আর যদি ব্যাসার্ধের মান দেওয়া থাকে তাহলে পাক সংখ্যা তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। দেখি এখানে দেয়া আছে কি কি। প্রবাহ দেয়া আছে, মিউ নটের মান আমরা আগে থেকেই জানি। এখানে দেখো যেহেতু একটি বৃত্তাকার কুণ্ডলী, তার থেকে কি করেছি আমরা, একটি বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করেছি, অর্থাৎ n এর মান 1। তারের দৈর্ঘ্য L = 50 মিটার, ব্যাসার্ধ কত আমরা জানি না, চৌম্বক ক্ষেত্রের মান কত আমরা জানি না। এখন দেখো যদি আমরা এই উদ্দীপকটা খেয়াল করি বা এই প্রশ্নটা খেয়াল করি, তাহলে দেখবে এই এবি তারটিকে আমরা কি করছি, একটা কুণ্ডলীতে পরিণত করেছি। অর্থাৎ যে কুণ্ডলীতে আমি এবি তারটিকে পরিণত করলাম সেই কুণ্ডলীর পরিধি হবে দৈর্ঘ্যের সমান। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো টুয়াইস বাই আর ইজ ইকুয়াল টু এল। যেহেতু পাক সংখ্যা 1, আমরা এখানে n লিখি নাই, মূলত হতো n ইন্টু টুয়াইস বাই আর ইজ ইকুয়াল টু এল। যেহেতু পাক সংখ্যা এখানে 1, যেহেতু আমাদের n লেখার দরকার নাই, সেক্ষেত্রে আমরা যদি আর এর মান, এল এর মান বসিয়ে আর এর মান নির্ণয় করি, তা পাবো 7.96 মিটার। এখন বি তে যদি আমরা সবগুলো ভৌত রাশির মান যদি বসিয়ে দিই, তাহলে বি এর মান পাবো b1 is equal to 7.9 into 10 to the power minus 6। এখন বলছে যে আমরা যদি এই সোজা পরিবাহী তারটিকে বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করি, তাহলে চৌম্বক ক্ষেত্রের মান বাড়বে না কমবে। তাহলে আমরা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান পেলাম b1 is equal to 7.9 into 10 to the power minus 6 টেসলা। আর গ থেকে আমাদের সোজা পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা আছে b is equal to 4 into 10 to the power minus 5 টেসলা। এই দুটি মানকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে b1 b এর চেয়ে ছোট। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে যদি তারটিকে বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করি, তাহলে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান ক্ষোভের তুলনায় কমে যাবে। এবার যদি দ্বিতীয় ঘ মার্কের প্রশ্নটি নিয়ে আমরা একটু চিন্তা করি বা এটার যদি উত্তর দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখো বললো যে উদ্দীপকের তারটিকে 50 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করলে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান বাড়বে না কমবে, গাণিতিক বিশ্লেষণ দাও। আমি আগেই বলেছি যখনই সোজা পরিবাহী তারকে বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করা হবে, সেক্ষেত্রে হয় প্রশ্নে ব্যাসার্ধের মান দেয়া থাকবে, না হলে পাক সংখ্যা দেয়া থাকবে। দেখো এখানে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ দেয়া আছে, এই ব্যাসার্ধ যে 50 সেন্টিমিটার হতে হবে এটা নিশ্চিত না, তুমি যে কোনো কিছু থাকতে পারে। তাহলে আমরা প্রশ্ন বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু ব্যাসার্ধের মান দেয়া আছে, তাহলে পাক সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি b1 is equal to mu naught ni divided by twice r। এখানে দেয়া আছে প্রবাহ মিউ নট, এখানে n equal to what, কারণ পাক সংখ্যা কত আমরা জানি না, l
দৈর্ঘ্য তারটির দৈর্ঘ্য 50 মিটার, ব্যাসার্ধ 50 সেন্টিমিটার 0.5 মিটার, b1 = what? তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো n সংখ্যক কুণ্ডলীর পরিধি তারটির দৈর্ঘ্যের সমান। তাহলে l এর মান ও r এর মান বসিয়ে দিলে আমরা n এর মান পাই 15.91। 15.91 মানে প্রায় 16 পাক, 16 সার্কেল বা 16 লুপ বলতে পারো তোমরা। তাহলে এখানে যদি আমরা এখন n এর মান বা সবগুলো ভৌত রাশির মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে b = পাবো এই, এবং ফাইনালি b1 = 2.01 × 10⁻³ টেসলা। তাহলে দেখো গ হতে আমাদের b এর মান পাই আমরা, b = 4 × 10⁻⁵ টেসলা। আর এই ক্ষেত্রে আমরা b এর মান পেলাম b1 = 2.01 × 10⁻³ টেসলা। তাহলে দুটি মান যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে b1 এর মানটা b এর চেয়ে বড়। তাহলে আগের যে ঘ নাম্বার প্রশ্নটি আমরা সলভ করেছিলাম, ওই ক্ষেত্রে b1 এর মানটি b এর চেয়ে ছোট ছিল, কিন্তু এই ক্ষেত্রে b1 এর মান b এর থেকে বড়। এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? তাহলে উদ্দীপকের তারটিকে যদি আমরা 50 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করি, সেক্ষেত্রে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান পূর্বের তুলনায় বেড়ে যাবে। এই হলো আমাদের বায়-সাভার্টের সূত্রের প্রয়োগের সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান। এরপরে দেখো আমরা আলোচনা করব গতিশীল চার্জের উপর বল। দেখো কোন স্থানে একই সাথে যদি চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্র উপস্থিত থাকে, তাহলে একটি গতিশীল চার্জ ওই স্থানে যে লব্ধি বল অনুভব করে তাকে লরেঞ্জ বল বা গতিশীল চার্জের উপর বল বলে। তাহলে কোন একটা স্থানে যে একই সঙ্গে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্র উপস্থিত থাকে, তাহলে একটি গতিশীল চার্জ চৌম্বক বল অনুভব করবে, তড়িৎ বল অনুভব করবে। অর্থাৎ একটি চার্জ একটা লব্ধি বল অনুভব করবে, এই লব্ধি বলটাকে আমরা লরেঞ্জ ফোর্স বলি বা লরেঞ্জের বল বলি। তাহলে মনে করো কিউ চার্জ এমন স্থানে ভিবেগে গতিশীল হয় যেখানে একই সাথে চৌম্বক ক্ষেত্র বি ও তড়িৎ ক্ষেত্র ই উপস্থিত। তাহলে স্থির তড়িৎ থেকে আমরা জানি যে ওই চার্জটির উপর তড়িৎ বল Fe, এখানে লিখেছি ইলেকট্রিক ফোর্সের কারণে, Fe = QE, এবং চৌম্বক বল Fm = Q × V × B। এখানে V হলো চার্জটির বেগ, B হলো যে চৌম্বক ক্ষেত্রে চার্জটি গতিশীল সেই চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে আমরা যদি মোট বল নির্ণয় করি, তাহলে মোট বল আমরা পাবো F = Fe × Fe + Fm, সরি F = Fe + Fm। তাহলে যদি এখন মান বসিয়ে দেই, তাহলে F = Q × E + V × B। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি করতে পারবো? একটি গতিশীল চার্জের উপর মোট বল আমরা নির্ণয় করতে পারবো। এখন থেকে এই সমীকরণটা যদি এই F এর সমীকরণটা নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে একটি চার্জ যদি গতিশীল না হয়, তাহলে সে শুধু তড়িৎ ক্ষেত্রের কারণে তড়িৎ বল অনুভব করবে, কিন্তু কোনো চৌম্বক বল অনুভব করবে না। কারণ চার্জটি স্থির মানে V এর মান 0 মানে F কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। চৌম্বক ক্ষেত্রের জন্য যে বল সে অনুভব করতে, সেটা সে অনুভব করবে না যদি সে গতিশীল না হয়। আমরা বলতে পারি যে স্থির চার্জের উপর তড়িৎ বল কার্যকর হলেও চৌম্বক বল কার্যকর হয় না। অর্থাৎ স্থির চার্জ কখনোই চৌম্বক বল অনুভব করে না। তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্থির চার্জের উপর তড়িৎ বল কার্যকর হলেও চৌম্বক বল কেন কার্যকর হয় না? তাহলে সেখান থেকে তোমরা বা এই সমীকরণ থেকে তোমরা সহজেই তা ব্যাখ্যা করতে সক্ষম হবে বা ব্যাখ্যা করতে পারবে।
তাহলে দেখো এই তড়িৎ বল চুম্বক বল, তাহলে একটি চার্জ তড়িৎ চুম্বক ক্ষেত্রে যদি গতিশীল হয় তড়িৎ বল অনুভব করবে, চুম্বক বল অনুভব করবে। তো তড়িৎ বল নিয়ে আমরা বিস্তারিত জেনেছি স্থির তড়িৎ অধ্যায়ে। এখানে আমরা মূলত আলোচনা করব চুম্বক বল নিয়ে। তাহলে চলে আসো, তাহলে কোন চুম্বক ক্ষেত্রে একটি গতিশীল চার্জ যে বল অনুভব করে তাকে ওই ক্ষেত্রে চুম্বক বল বলে। তাহলে দেখো আমি ধরলাম একটি চুম্বক ক্ষেত্রের মান বি এবং তার দিক হলো বাম থেকে ডান দিকে, দেখো এখানে দিকটা আমি দিয়েছি। এবং এই চুম্বক ক্ষেত্রের দিকের সাথে থিটা কোণে একটা চার্জ অর্থাৎ কিউ চার্জ, ধরলাম কিউ চার্জ ভি বেগে গতিশীল। তাহলে আমরা চুম্বক বলের সংখ্যা থেকে বা চুম্বক বলের সমীকরণ থেকে আমরা পাই Fm is equal to q into v cross b বা F is equal to qv sin theta। এখানে n দিয়েছি, n হলো একটি একক ভেক্টর যেটি f এর দিক নির্দেশ করে। f এর দিক নিয়ে আমরা পরে আলোচনা করব, তাহলে প্রথমে আমরা একটু মান নিয়ে আলোচনা করি। তাহলে এখানে দেখো আমরা এই সমীকরণে দেখছি এই qv sin theta হলো এই fm এর মান আর n টা হলো fm এর দিক। তাহলে চার্জটি যদি চুম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে গতিশীল হয় তাহলে আমরা সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের জন্য চুম্বক বলের মান পাবো Fm is equal to qvb sin theta। এখন যদি চার্জটি সমকোণে গতিশীল হয় সেক্ষেত্রে থিটার মান কত হবে 90 ডিগ্রি, তাহলে আমরা পাবো Fm is equal to qvb। এই যে Fm is equal to qvb এই সমীকরণ থেকে কিন্তু আমরা খুব সহজে দেখো এখন চুম্বক ক্ষেত্রের সংজ্ঞা বা চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে সক্ষম হব। দেখো যদি এই সমীকরণ থেকে আমরা বিশ্লেষণ করি তাহলে b is equal to লিখতে পারবো Fm divided by qvb। তাহলে b is equal to Fm divided by qv। এখান থেকে আমরা চুম্বক ক্ষেত্রে যদি সংজ্ঞা দিই তাহলে বলতে পারবো, বা চুম্বক ক্ষেত্রের জন্য আমরা যদি লিখি তাহলে বলতে পারবো কোন চুম্বক ক্ষেত্রে একটি একক চার্জ ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল হলে যে বল অনুভব করে তাকে ওই চুম্বক ক্ষেত্রের মান বলে। এই সমীকরণ থেকে আমরা কি করব, খুব সহজেই চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবো। কোন চুম্বক ক্ষেত্রে একটি একক চার্জ ক্ষেত্রের সঙ্গে সমকোণে গতিশীল হলে যে বল অনুভব করে তাকে ওই চুম্বক ক্ষেত্রের মান বলে। এখান থেকে আমরা খুব সহজে কি করতে পারলাম, চুম্বক বল থেকে আমরা চুম্বক ক্ষেত্রে মান নির্ণয় করতে পারলাম। এখানে দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব এখন সামনে, সেটা হলো একটি চুম্বক বল আর একটা হলো চুম্বক ক্ষেত্র। প্রথমে আমরা একটু চুম্বক বল নিয়ে বিশ্লেষণ করি। যদি চুম্বক বল নিয়ে আমরা বিশ্লেষণ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাই যে কোন চুম্বক ক্ষেত্রে কিউ চার্জ যদি থিটা কোণে গতিশীল হয় তাহলে Fm is equal to আমরা পাবো qvb sin theta। এটা হলো চুম্বক ক্ষেত্রের মান। এই মানের যদি আমরা একটু বিশ্লেষণ করি বা এই সমীকরণকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা লিখতে পারবো প্রথমেই যে চুম্বক বল চুম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক। অর্থাৎ চুম্বক ক্ষেত্রের মান যত বেশি হবে অর্থাৎ চুম্বক ক্ষেত্রটি যত তীব্র হবে চার্জটি তত বেশি চুম্বক বল অনুভব করবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি চুম্বক বল চার্জের সমানুপাতিক, অর্থাৎ চার্জের পরিমাণ যত বেশি হবে চার্জের তত বেশি চুম্বক বল অনুভব করবে। তৃতীয়, চুম্বক বল চার্জের বেগের উলম্ব উপাংশের সমানুপাতিক। তাহলে এখানে দেখো ভি আর বি এর মধ্যবর্তী কোণ থিটা যদি হয় তাহলে এই ভি এর দুইটা উপাংশ হলো বি এর দিকে ভি cos থিটা আর বি এর সঙ্গে লম্ব বরাবর ভি sin থিটা। এখানে ভি sin থিটা হলো বি এর উলম্ব উপাংশ। তাহলে এখানে চুম্বক বলটি বেগের উলম্ব উপাংশের সমানুপাতিক, অর্থাৎ উলম্ব উপাংশের মান যত বেশি হবে চার্জটি তত বেশি বল অনুভব করবে। তাহলে এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে বলতে পারবো যে বি এর সঙ্গে থিটার মান 0 থেকে 90 এর মধ্যে যত বেশি বাড়তে থাকবে, 0 এর পরে যত বেশি বাড়তে থাকবে তত বেশি বল অনুভব করতে থাকবে চার্জটি। অর্থাৎ থিটার মান যদি 30 ডিগ্রি হয় সেক্ষেত্রে চার্জটি যে বল অনুভব করবে
থিটার মানটা যদি 50 ডিগ্রি হয় তার চেয়ে বেশি বল অনুভব করবে, কারণ থিটার মান বেড়ে গেলে বেগের উপাংশের মান বেড়ে যাচ্ছে, বলের মানও বেড়ে যাবে। এই ইকুয়েশনকে আবার আবার একটু আমরা বিশ্লেষণ করি, তাহলে কিছু বিশেষ ক্ষেত্র পাবো। এই বিশেষ ক্ষেত্রে দেখো, প্রথম স্থির চার্জের ক্ষেত্রে চার্জ যদি স্থির হয়, ভি এর মান 0, তখন এফ এর মানও 0 হয়ে যাবে। অর্থাৎ চার্জটি কোনো চৌম্বক বল অনুভব করবে না। একটু সরি, এখানে দেখো এফ এম লিখলে ভালো হতো, কোনো চৌম্বক বল অনুভব করবে না, যেটা আমরা আগেই জেনেছি, এখন আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করলাম। দ্বিতীয়, চার্জটি যদি ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে গতিশীল হয়, অর্থাৎ থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু 180 হয়। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে চার্জটি ক্ষেত্রের দিকে সমমুখী সমান্তরাল বা ক্ষেত্রের সাথে সমমুখী সমান্তরাল, আর থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হলে ক্ষেত্রের সঙ্গে বিপরীতমুখী সমান্তরাল। তাহলে চার্জটি ক্ষেত্রের সঙ্গে সমমুখী বা বিপরীতমুখী, যে দিকে বিপরীতমুখী সমান্তরাল, যে কোনো দিকেই গতিশীল হোক না কেন, সে কোনো চুম্বক বল অনুভব করবে না। তৃতীয়, চার্জটি যদি ক্ষেত্রের সঙ্গে সমকোণে গতিশীল হয়, তাহলে সে কি করবে? সর্বত্র বল অনুভব করবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি চৌম্বক ক্ষেত্রের জন্য চৌম্বক বলের সর্বোচ্চ মান নির্ণয় করি, তাহলে সে পাবো F max = QVB। এই সবগুলো জিনিস যেগুলো বিশ্লেষণ করলাম, আমরা সবগুলো কোথায় পাবো বা সবগুলো আমাদের কোথায় কাজে লাগবে? সবগুলো আমাদের এমসিকিউতে কাজে লাগবে। এখান থেকে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন বা নৈর্ব্যক্তিক প্রশ্ন আসতে পারে। এগুলো জানা থাকলে তোমাদের অনুধাবনমূলক যে বহু নির্বাচনী প্রশ্ন আসবে, তোমরা উত্তর করতে সক্ষম হবে। এখন দেখো, এফ যেহেতু একটি ভেক্টর রাশি, তাই এফ এর অবশ্যই দিক থাকবে। এখন যদি আমরা এফ এর দিক নির্ণয় করি, বলের দিক, তাহলে দেখো এখানে এফ এম এর সমীকরণ থেকে আমরা জানি এফ এম ইজিক্যাল টু কিউ ভি ক্রস বি। তাহলে এখানে ভি একটি ভেক্টর, বি একটি ভেক্টর, তাহলে এই দুইটা ভেক্টর যদি আমরা ক্রস গুণন করি, তাহলে আমরা যে লব্ধি ভেক্টর পাবো, ওই লব্ধি ভেক্টরের দিকটি হবে চুম্বক বলের দিক। তাহলে আমরা ক্রস গুণনের যদি সংজ্ঞায় যাই, বা ক্রস গুণনের সংজ্ঞা থেকে আমরা জানি যে দুটি ভেক্টরের ক্রস গুণন করলে যে আমরা লব্ধি ভেক্টরটি পাই, ওই ভেক্টরটি, যে দুটি ভেক্টরের ক্রস গুণন আমরা করেছি তাদের লম্ব বরাবর হয়। অর্থাৎ এখানে ভি এবং বি ভেক্টর যে তলে অবস্থিত, সেই তলের সঙ্গে সবসময় লম্ব বরাবর বলের দিক হবে। তাহলে যদি তোমরা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যে কোনো চার্জ যদি ভি এবং বি যেই তলে অবস্থিত সেই তলে যদি গতিশীল হয়, বা কোনো চার্জ যদি একটি নির্দিষ্ট তলে, যে তলে চৌম্বক ক্ষেত্র, সেই তলে যদি গতিশীল হয়, তাহলে সে সর্বদা ওই তল থেকে লম্ব দিকে একটা বল অনুভব করবে। এখন এই লম্ব দিকে বলের দিকটা লম্ব বরাবর, তল বরাবর, লম্ব দিকে উপরেও হতে পারে, লম্ব বরাবর নিচের দিকে হতে পারে। এখন বলের দিকটা তল বরাবর উপরের দিকে লম্ব বরাবর হবে না নিচের দিকে লম্ব বরাবর হবে, সেটা নির্ভর করবে কিন্তু ফ্লেমিং এর গার্হস্থ্য রুল থেকে আমরা কিন্তু সেটা নির্ণয় করে বলতে পারবো। কারণ আমরা ক্রস গুণনের নিয়ম অনুসারে আমরা জানি যে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরকে যদি আমি ক্ষুদ্র কোণে আগাই, ক্ষুদ্র কোণে আগালে যদি এই ঘূর্ণনের দিক যদি ঘড়ির কাঁটার দিকে হয়, এখানে চিত্র একটু খেয়াল করো, আমরা ভি থেকে বি এর দিকে যদি ক্ষুদ্র কোণে আঁকাই, তাহলে দেখো সেই দিকটি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে একটি ভেক্টর থেকে আরেকটি ভেক্টরে ক্ষুদ্র কোণে আগালে যদি সেটি ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে লব্ধি ভেক্টরটা সর্বদা ভি এবং বি যেই তলে অবস্থিত তার সঙ্গে লম্ব বরাবর নিচের দিকে হবে। এবং বিপরীত ভাবে যদি ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, তাহলে সেক্ষেত্রে লব্ধি বলটি তল বরাবর উপরের দিকে হবে। এই ক্ষেত্রে সহজে আমরা চৌম্বক বলের দিক নির্ণয় করতে সক্ষম হব। কিন্তু এখানে তোমাদের সবচেয়ে মনে রাখার বিষয় যে ভি আর বি যে তলে অবস্থিত, বলটা সর্বদা সঙ্গে লম্ব বরাবর হবে। অর্থাৎ একটি চার্জ যে তলে গতিশীল হবে, সে সবসময় ওই তল থেকে লম্ব বরাবর একটি বল অনুভব করবে।
গেল চৌম্বক বলের মান দিক নিয়ে আলোচনা। এখন আমরা একটু আলোচনা করব চৌম্বক ক্ষেত্রের একক নিয়ে। কারণ চৌম্বক ক্ষেত্রের মান বা চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞা কিন্তু আমরা আগে থেকেই জেনেছি। এখন যদি আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করি, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের ইজিক্যাল টু এফ এম ডিভাইডেড বাই কিউবি আছেই। তাহলে এখানে যদি আমরা এখন এককগুলো বসিয়ে দিই, এফ মানে বলের একক নিউটন, চার্জের একক কুলম্ব, আর বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা পেলাম চৌম্বক ক্ষেত্রের একক নিউটন সেকেন্ড, কুলম্ব ইনভার্স, মিটার ইনভার্স 1, অথবা নিউটন এম্পিয়ার ইনভার্স, মিটার ইনভার্স 1। এখানে দেখো আমরা জানি এম্পিয়ার ইজ ইকুয়াল টু কুলম্ব পার সেকেন্ড বা কুলম্ব সেকেন্ড ইনভার্স। তাহলে এখানে যেহেতু উল্টা আছে সেকেন্ড কুলম্ব ইনভার্স, তাহলে যদি এম্পিয়ারের প্রতি আমরা কুলম্ব পার সেকেন্ড লিখতে পারি, তাহলে কুলম্ব সেকেন্ড পার কুলম্ব ইনভার্সের পরিবর্তে আমরা এম্পিয়ার ইনভার্স লিখতে পারবো। সেক্ষেত্রে আমাদের এককটি আসলো নিউটন এম্পিয়ার ইনভার্স, মিটার ইনভার্স 1। কিন্তু আসলে চৌম্বক ক্ষেত্রের একক কিন্তু এই উপরের যে দুটি একক দেখালাম কিন্তু লেখা হয় না। এগুলোকে আমরা আমরা বলতে পারি ইকুইভ্যালেন্ট ইউনিটস অফ বি। বাট বি এর কিন্তু তোমার আসল একক হলো টেসলা, যা ক্রোয়েশিয়ান সায়েন্টিস্ট নিকোলা টেসলা এর নাম অনুসারে লেখা হয়। আসলে টেসলা খুবই বিখ্যাত একজন সায়েন্টিস্ট, যার নাম অনুসারে আমেরিকায় একটা কোম্পানি আছে টেসলা, যারা বিদ্যুৎ চালিত অর্থাৎ ব্যাটারি চালিত গাড়ি তৈরি করে। এবং এই ব্যাটারি চালিত গাড়ি তৈরি করে বা ব্যাটারি চালিত মোটরসাইকেল, ব্যাটারি চালিত এয়ারক্রাফট এটা তৈরি করতে প্রসিদ্ধ। তাহলে দেখো আমরা চৌম্বক ক্ষেত্রে একক লিখব টেসলা। এই 1 টেসলার পরিবর্তে আমি কি কি লিখতে পারবো? 1 টেসলার পরিবর্তে আমি লিখতে পারবো 1 ওয়েবার পার মিটার স্কয়ার। এখানে ওয়েবার হলো চুম্বক ফ্লাক্সের একক। চুম্বক ফ্লাক্স নিয়ে আমরা আলোচনা এখনো করিনি, এই জন্য ওয়েবার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। ইকুয়াল টু লিখতে পারবো 1 নিউটন সেকেন্ড কুলম্ব ইনভার্স, এখানে 1 দেওয়াও যা না দেওয়াও তাই। অর লিখতে পারবো 1 নিউটন এম্পিয়ার ইনভার্স, মিটার ইনভার্স। তাহলে এখানে এই টেসলার সবগুলোই সমতুল্য একক। টেসলার সমতুল্য একক আমরা পেলাম ওয়েবার পার মিটার স্কয়ার, নিউটন সেকেন্ড কুলম্ব ইনভার্স, মিটার ইনভার্স, নিউটন এম্পিয়ার ইনভার্স, মিটার ইনভার্স। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ তে কাজে লাগবে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে চৌম্বক ক্ষেত্রের একক, প্রথম অভিন্ন উত্তরের ক্ষেত্রে প্রথমে দিয়ে দিল টেসলা, দ্বিতীয় দিয়ে দিল ওয়েবার পার মিটার স্কয়ার, তৃতীয় দিয়ে দিল নিউটন এম্পিয়ার ইনভার্স, মিটার ইনভার্স। বললাম কোনটি সঠিক? 1 2 অপশন থাকলো প্রথমে ক নম্বরে 1 ও 2, তারপরে 1 ও 3 খ নম্বরে, গ নম্বরে থাকলো 2 3, আর ঘ নম্বরে থাকলো 1 2 3। তাহলে এখান থেকে যদি আমাদের এই জ্ঞান যদি থাকে, টেসলার জ্ঞান থাকে, আমরা সহজেই বলতে পারবো যে উত্তর হলো ঘ 1 2 3 সবগুলোই সঠিক। এখন আসো আমাদের, এখন যদি বলে যে আমাদের প্রশ্ন আসতে পারে যে 1 টেসলা বলতে কি বোঝায়। এখন যদি 1 টেসলা বলতে কি বোঝায় এরকম টাইপের যদি প্রশ্ন তোমরা পাও পরীক্ষায়, সেক্ষেত্রে তোমাদের প্রথমে কি করতে হবে, যে টেসলা যেহেতু চৌম্বক ক্ষেত্রের মান নির্দেশ করে, তাহলে প্রথমেই তোমাকে কি করতে হবে, চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞাটা দিতে হবে। চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞা যদি আমরা চৌম্বক বল থেকে দিই, তাহলে আমরা লিখতে পারি যে কোনো চৌম্বক ক্ষেত্রে একটি একক চার্জ ক্ষেত্রের সঙ্গে সমকোণে গতিশীল হলে যে বল অনুভব করে তাকে ওই ক্ষেত্রে মান বলে। তাহলে একক চার্জ একক বেগে গতিশীল হলে যে বল অনুভব করে তাকে ওই ক্ষেত্রে মান বলে। এখানে একক চার্জ বলতে 1 কুলম্ব, আর একক বেগ বলতে তোমার 1 মিটার পার সেকেন্ড। যদি এখানে একক বেগ লিখিনি, নট নেসেসারি, যে কোনো চৌম্বক ক্ষেত্রে একটি একক চার্জ ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল যে বল অনুভব করে তাকে ওই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান বলে, বা ওই ক্ষেত্রে মান বলে। তাহলে এবার আসি আমরা 1 টেসলার ব্যাখ্যা। তাহলে 1 টেসলা বলতে আমরা বুঝাবো, 1 টেসলা বলতে বোঝায় কোন চৌম্বক ক্ষেত্রে একটি একক চার্জ ক্ষেত্রের সঙ্গে সমকোণে একক বেগে গতিশীল হলে যদি 1 নিউটন বল অনুভব করে, তাহলে ওই চৌম্বক ক্ষেত্রের মান 1 টেসলা।
একইভাবে যদি বলে 17 টেসলা বলতে কি বোঝায়, সেক্ষেত্রে 17 টেসলা বলতে বোঝায় কোন চৌম্বক ক্ষেত্রে একটি একক চার্জ ক্ষেত্রের সঙ্গে সমকোণী একক বেগে গতিশীল হলে যদি 70 নিউটন বা 17 নিউটন বল অনুভব করে, তাহলে ওই চৌম্বক ক্ষেত্রের মান 17 টেসলা। এইভাবে তোমরা এখন আজকের আলোচনা থেকে বায়োসাভার্টের সূত্র ব্যবহার করে সোজা পরিবাহীর জন্য নির্দিষ্ট দূরত্বের চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবে, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবে। তোমরা গতিশীল চার্জের উপর লব্ধি বলের মান নির্ণয় করতে পারবে, গতিশীল চার্জের উপর চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবে, চৌম্বক চৌম্বক বলের জন্য চৌম্বক বল কোন কোন চলকের উপর কিভাবে নির্ভরশীল তা নির্ণয় করতে পারবে, তাদের গ্রাফ আঁকতে পারবে। চৌম্বক ক্ষেত্রে একটি চার্জ গতিশীল হলে চৌম্বক বলের মান কখন সর্বোচ্চ হবে, কখন সর্বনিম্ন হবে তা নির্ণয় করতে তোমরা পারবে, বা তা যদি এমসিকিউতে থাকে তোমরা লিখতে পারবে। এরপরে কোন ক্ষেত্রে যদি একটি চার্জ গতিশীল হয় তাহলে কোন দিকে চৌম্বক বল অনুভব করে তাও তোমরা নির্ণয় করতে পারবে। সর্বোপরি চৌম্বক ক্ষেত্রের একক নির্ণয় করতে পারবে এবং চৌম্বক ক্ষেত্রের বিভিন্ন মানের জন্য তোমরা তা ব্যাখ্যা করতে পারবে। যে চৌম্বক ক্ষেত্রে বিভিন্ন মান বলতে আমি এখানে লিখেছি, দেখো 1 টেসলা বলতে কি বোঝায়, এখানে বলতে পারে 5 টেসলা বলতে কি বোঝায়, 5 × 10⁻³ টেসলা বলতে কি বোঝায়, বা ওই 5 × 10⁻³ কে আমরা 5 মিলি টেসলা বলতে পারি, 5 মিলি টেসলা বলতে কি বোঝায়। এই সবগুলো তোমরা আশা করি ব্যাখ্যা করতে সক্ষম হবে। এরপরেও তোমরা যদি কোনো জায়গায়, আমার এই পুরা লেকচারের কোনো জায়গায় যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো, বা আমিও মানুষ, আমার কথা বলতে ভুল হতে পারে, যদি কোথাও তোমরা সেক্ষেত্রে বুঝতে না পারো, তোমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা আমাকে যোগাযোগ করতে পারবে, মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারবে, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবে, বা তোমরা চাইলে কমেন্টস তোমরা যদি আমার লেকচারের নিচে কমেন্টস করো, তাহলে সেখানে যদি তোমাদের অ্যাড্রেস দিয়ে দাও, আমি সেখানে তোমাদের সমাধান দিয়ে দেবো। হতে পারে মেসেঞ্জারে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিতে পারো, স্যার এই প্রশ্নটা আমি বুঝিনি, এই প্রশ্নটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারো, কথা বলতে পারো, স্যার এই অংশটা যে আপনি এরকম বললেন আমি তো এই জায়গায় বুঝলাম না, কি হবে, তখন আমি তোমাকে ব্যাখ্যা করতে পারবো। তোমাদের জন্য তোমরা সর্বদা ওয়েলকাম, তোমরা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজ এখানেই শেষ করছি। পরিশেষে তোমাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এবং আল্লাহ যাতে সবাইকে করোনা থেকে মুক্ত রাখে এই দোয়া করে শেষ করছি, এবং তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।